কান্নাকাটি শুরু হয়ে গেছে। কিছুদিন আগে যারা ছিলেন বাঘের মতো গর্জন দিয়ে উঠতেন, একদম হালুম বলে উঠতেন, সামনে কে আছেন, তার বয়স কত, তার অভিজ্ঞতা কত, তার জনসমর্থন কত, এগুলা তারা দেখতেন না। তারা শুধু হালুম এবং গর্জন দিয়ে উঠতেন। কিন্তু এখন তারা হতাশায় ভুগতেছেন এবং কান্নাকাটিও শুরু করে দিয়েছেন। দেখেন, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, গত বছর আগস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি এই প্রস্তাবে সম্মত হননি। এই কথাটা এখন বলতেছেন, কী জন্য বলতেছেন? তার ভাষার মধ্যেই সব কিছু ফুটে উঠতেছে। আমি এই যে শেষের লাইনটার কিছু অংশ আপনাদেরকে আবার বলি, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল। এখন এই যে নতুন সংবিধানের প্রস্তাবটা কি জনাব তারেক রহমান গ্রহণ করবেন? এটা কোনোভাবে কি হয় সম্ভব? কারণ তারা বলেন যে শহীদ জিয়াউর রহমান হচ্ছেন স্বাধীনতার ঘোষক। এখন আপনি যখন এই ৭২-এর সংবিধান, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ে মুক্তিযুদ্ধের পরে যে সংবিধান রচিত হলো, সেটা যখন বাদ দিয়ে নতুন সংবিধানের প্রস্তাব দিবেন, তাও কার কাছে? স্বাধীনতা ঘোষকের পুত্রের কাছে। সেটা কি তিনি গ্রহণ করবেন? জাতীয় সরকারের বিষয়টা আমি একটু আলাদা করে রাখলাম। এই নতুন সংবিধান কি তিনি গ্রহণ করবেন? আর এটা যদি করেন, তার অস্তিত্বটা কোথায় যায়? এক নাম্বার। তারপরে তিনি ঢাবি শিবিরের সাথে যোগাযোগ ছিল দাবি করে তিনি, অর্থাৎ নাহিদ ইসলাম দাবি করেছেন, যোগাযোগ, সম্পর্ক বা কখনো সহযোগিতা করা মানে এই না যে তারা আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত ছিল। এই যে লাইনটা তিনি বলছেন বা ফেসবুকে লিখছেন, এইটার মানে কিন্তু স্পষ্ট হলো যে তাদের ঢাবি শিবিরের, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জামাত ইসলামের ছাত্র সংগঠন, ছাত্র শিবির, সেই জামাতের ছাত্র সংগঠনের সাথে তাদের যোগাযোগ ছিল। এটা পরিষ্কার করলেন যে তাদের যোগাযোগ ছিল, সম্পর্ক ছিল এবং কখনো সহযোগিতা, তার মানে সহযোগিতাও ছিল। কিন্তু শেষে তিনি রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত ছিল না, এই কথাটা বলছেন। এটা দ্বারা অনেকে এখন বলতেছেন যে জামাত বা জামাতের ছাত্র সংগঠন, ছাত্র শিবির ব্যতীত এই এনসিপি কল্পনা করা যায়, কারণ সারা বাংলাদেশে তারা পদযাত্রা করতেছেন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে। এখন যদি এই শিবিরের সাথেও তাদের একটু বাজাপোড়া হয়, কিছুদিন আগে অবশ্য হয়েছিল, যখন এই শিবিরের যারা লোকজন আছেন তারা জাতীয় সঙ্গীত পরিবেশনে বাধা প্রদান করছিল, তখন একটু এনসিপির সাথে দূরত্ব ছিল। পরে আবার তারা একত্রিত হয়ে আওয়ামী লীগের তারা নিষিদ্ধের জন্য যমুনায় সেখানে কিন্তু তারা অবরোধ করলেন, সেটা আমরা সবাই জানি। তারপরে সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোনো সমন্বয়ক ছিলেন না দাবি করে নাহিদ ইসলাম লিখেছেন, কিন্তু 5ই আগস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করছে বা করেছে। তার মানে এই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলতেছেন যে জামাতে ছাত্র শিবিরের যিনি এই যে সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক পদে ছিলেন না, মানে সমন্বয়ক পদের যে কাজ, ভূমিকা, সেটা তিনি পালন করেন নাই। অথচ 5ই আগস্ট থেকে এই শিবির নেতা সাদিক কায়েম তিনি সমন্বয়ক হিসাবেই পরিচয় দিতেছেন, অর্থাৎ সমন্বয়ক শব্দটার নামটা তিনি ব্যবহার করছেন, এখনও করতেছেন। তাহলে এখানে নাহিদ ইসলামের বিষয়ে আমার কোনো কথা নাই, আমার কথা হলো এই সাদিক কায়েমকে নিয়ে। আপনারা হয়তো বা চিনে থাকতে পারেন, আপনারা দেখেন ডিসপ্লেতে। সাদিক কায়েম হলো যে জামাতে ইসলামের ছাত্র সংগঠন, ছাত্র শিবিরের একজন নেতা। তাইলে তারা প্রচার করে যে তারা মিথ্যা বলে না, তারা ছল চাতুরি আশ্রয় নেয় না, যদিও তারা নিছিল, সেটা না হয় ধরে নিলাম যে রাজনৈতিক ফয়দা হাসিলের জন্য একটু কৌশল অবলম্বন করছে, আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছে। যদিও আন্ডারগ্রাউন্ড রাজনীতি যে কোনো দেশের জন্যই সেটা মঙ্গলকর না, তারপরেও তারা করছে, কইরা তারা এখন ভালো পজিশনে আছে। কিন্তু তারা তো মিথ্যা বলার কথা না, তারা তো মানে কি বলে যে মিথ্যা পরিচয় বহন করার কথা তো তারা বলে না।
এখন তো তাদের সুদিন, তাহলে কেন সে সমন্বয়ক শব্দটা বা নিজেকে সমন্বয়ক হিসেবে পরিচয় দিছে, এখনও দিতেছে? এই প্রশ্নটা কিন্তু সামনে চলে আসে। তারপর সবচেয়ে মজার যে বিষয়টা, সেটাই এখন আসি। নাহিদ ইসলাম পাল্টা নেতৃত্ব দাঁড় করানোর চেষ্টা হচ্ছে দাবি করে তিনি, অর্থাৎ নাহিদ ইসলাম লিখেছেন, কল রেকর্ড ফাঁস, সার্ভালেন্স, চরিত্র হনন, অপপ্রচার, প্রোপাগান্ডা, হেন কোনো কাজ নাই হচ্ছে না। বাংলাদেশের সিটিং মন্ত্রীদের বিরুদ্ধে যত অপপ্রচার হচ্ছে এদেশের ইতিহাসে এরকম কখনো হয়েছে কিনা জানা নাই। কিন্তু মিথ্যার ওপর দাঁড়িয়ে বেশি দিন টেকা যায় না, এরাও টিকবে না। অনেক সুন্দর কথা বলছে, মিথ্যার উপর দিয়ে বেশি দিন টেকা যায় না, এরাও টিকবে না। অর্থাৎ এই এনসিপির নামে এবং যারা স্ট্যান্ড বাই এখনও মন্ত্রী আছেন, যেমন ধরেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা অর্থাৎ মন্ত্রী, তাকে নিয়ে যে একটা রিপোর্ট প্রকাশ করছে বাংলা ভিশন, সেই সম্পর্কে কথা বলছি। সেই কথাই তিনি বলতেছেন, কারণ এখানে স্পষ্ট বলছেন যে বাংলাদেশে সিটিং মন্ত্রীদের বিরুদ্ধে যত অপপ্রচার হচ্ছে এদেশের ইতিহাসে এরকম কখনো হয়েছে কিনা তিনি জানেন না। তার মানে এইটা দ্বারা কিন্তু স্পষ্ট হলো যে এই যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এই এনসিপি নামক রাজনৈতিক দলটার সাথে তার যোগাযোগ বা ভালো তাদের সম্পর্কটা কীরকম। তিনি তো সরকারের একটা অংশ, এবং এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু বলছে যে এনসিপির সাথে তার কোনো যোগাযোগ নাই, এনসিপিও বলছে তার সাথে কোনো যোগাযোগ নাই, তিনি একজন সরকারের উপদেষ্টা। অথচ তাদের এই বিষয়টা তারা এখন স্পষ্ট করছেন মিডিয়াতে যে সিটিং মন্ত্রীদের বিরুদ্ধে অপপ্রচার। তিনি কি তদন্ত করছেন তার দলের মাধ্যমে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টাকে নিয়ে যে বাংলা ভিশন একটা রিপোর্ট প্রকাশ করছে, সেটা মিথ্যা, এটা কি তিনি প্রমাণ করছেন? প্রমাণ তো করতে পারেন না। আর মিথ্যা জিনিস হলে তো ন্যাশনাল টেলিভিশনে এইভাবে প্রচার হবে না। এইটা পরিষ্কার হলো যে এই সরকারেরই এই নতুন রাজনৈতিক দল এনসিপির সাথে যুক্ত আছেন, যেটা আমরা দেখতেছি পরোক্ষভাবে। কিন্তু শেষের লাইনটা নিয়ে দুটো কথা বলি। তিনি বলছেন যে কিন্তু মিথ্যার উপর দিয়ে বেশি দিন টিকা যায় না। এটা সত্য কথা, অবশ্যই আপনারা সত্য কথা বলছেন, কারণ মিথ্যার উপর দিয়ে টেকা যায় না, সেটা আমরা দেখতেছি। কারণ 10 মাস যেতে না যেতেই বোঝা যাইতেছে যে মিথ্যার উপর দিয়ে টেকা যায় না। এটা আপনি সত্য কথা বলছেন, এবং আপনারাই সবচেয়ে বেস্ট উদাহরণ এই হিসাবে হতে পারেন। সম্মানিত দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।